আল্লাহ তুমি আমাকে আরও একদিন বাঁচাও। জিব্রাইলের কাছে, আজরাইলের কাছে নিবেদন জানাচ্ছে মানুষ যে আরেকটু আমাকে বাঁচিয়ে রাখো, আমি আরও কিছু দুর্নীতি দেখতে চাই। কাদের ভার্জন খুব মায়া হলো, এর কারণ হলো আসলে ওনার বয়স হয়েছে। ওল্ড ম্যান সিনড্রোম বলে ইংরেজিতে একটা কথা আছে। বয়স হলে মানুষের অনেক ভুল এবং ভ্রান্তি হয়, এলোমেলো হয়ে যায়। তো ওনার আসলে বয়স হয়েছে, তারপরে আবার তার উপর অনেকগুলো শক্ট মানে অত্যাচারে গেছে, জুলুম গেছে। 1/11-এর সময় তার উপর যে নির্যাতন চলেছে, ওই নির্যাতন থেকে বের হয়ে তিনি তো বলেছিলেন যে আর আমি রাজনীতিই করব না, জীবনের পাঠ থেকে আমি নতুন শিক্ষা নিলাম। তারপরে শেষে দুইবার স্ট্রোক হলো, একবার সিঙ্গাপুরে তাকে মরেই যাচ্ছিলেন। তো সেই মানুষটিকে যখন সাংবাদিকরা প্রতিদিনই প্রশ্ন করে, এখন প্রতিদিন প্রশ্ন করার পর তাকে তো কিছু একটা জবাব দিতে হয়। তো জবাব দিতে গিয়ে সেই ওল্ড ম্যান সিনড্রোমে তিনি পড়ে যান, ভুলে যান আসলে তিনি আসলে কী বক্তব্য দিচ্ছেন। এবং তার কারণে এই যে সেনাপ্রধান হতে হলে তাকে আওয়ামী লীগ হতে হবে, পুলিশ প্রধান হতে হলে তাকে আওয়ামী লীগ হতে হবে, এটা অনেকটা এলোমেলো কথাবার্তা। অথবা আওয়ামী লীগ হলে কেন বিচার হবে না? যদি আজিজ সাহেব ধরুন ছাত্রলীগ করতেন, তারপরে বেনজির সাহেব ছাত্রলীগের সভাপতি হতেন, সেক্ষেত্রে কি তাদের বিচার হতো না? বা সেক্ষেত্রে সরকার কীভাবে তাদের দায় নিত? এই জিনিসগুলো তো, এইগুলো হলো অযথা জটিলতা। আওয়ামী লীগ সরকার এখন হাজারো রকম বিপদ এবং বিপত্তিতে আছে। তো সেক্ষেত্রে ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্যের কারণে আরও নিত্য নতুন জটিলতা তৈরি হচ্ছে। এই গেল কাদের ভাই সম্পর্কে বক্তব্য। দ্বিতীয় যেটা কাব্য প্রতিভার কথা বললাম, যে উনি বললেন যে বেনজির, আমি আবার তাকে ডক্টর বেনজির বলি, একটা পিএইচডি পাওয়া তো যেন তেন কথা না। আইজি হওয়ার পর আইজি চেয়ারে বসে, হ্যাঁ হ্যাঁ দুজনই আজিজ সাহেব ডক্টর। তা আমি অনেক মানে ডক্টরের তারা পেয়েছেন, তো এই জন্য তাদেরকে শ্রদ্ধা জানাই, ডক্টর আজিজ এবং ডক্টর বেনজির। তো ডক্টর বেনজির যেহেতু আজিজ সাহেবের ব্যাপারে এখনও তার যে দুর্নীতিটা উইদিন মিলিটারির মধ্যে হয়তো কেউ জানে বা আছে বা আমেরিকা জানে, কিন্তু আজিজ সাহেবের মতো এভাবে পাবলিকলি, মানে বেনজির সাহেবের মতো এভাবে পাবলিকলি আজিজ সাহেবেরটা আসেনি। তো যেহেতু বেনজির সাহেবেরটা আসছে, তো বেনজির সাহেবকে নিয়ে এই কবিতার মতো করে বলি। তিনি বললেন যে তিনি দুর্নীতির একটা স্রষ্টা হয়ে গিয়েছেন। তা আমার কাছে হঠাৎ এই কথাটা শোনার পর মনে হলো যে তিনি কেবল স্রষ্টা নন, দুর্নীতির হিমালয় তিনি তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে বাংলাদেশে, এবং সেটা যেন তেন হিমালয় নয়। দুর্নীতির নতুন বৈশিষ্ট্যের নির্মাতা পাবলো পিকাসো গুয়ার্নিকা ছবি যেভাবে এঁকেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহতাকে উপজীব্য করে অমর হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত গুয়ার্নিকা থাকবে। তো বেনজির সাহেব দুর্নীতির যে হিমালয় রচনা করেছেন, তো এই দুর্নীতি যদি পাবলো পিকাসোকে অঙ্কন করতে বলা হতো, তিনি যতটা নিখুঁতভাবে অঙ্কন করতেন তার চেয়েও জনগণের মননে এবং বুদ্ধিবৃত্তিতে বেনজির সাহেব তার দুর্নীতির যে কর্মকাণ্ড এত সুন্দরভাবে একেবারে লিপিবদ্ধ করে দিয়েছেন। মানুষ মরণের কথা বাদ দিয়ে এখন তার দুর্নীতির কথা নিয়ে চিন্তা করেন। অনেক মানুষ যে আমার মরার দরকার নাই, আরও কয়েকদিন বেঁচে থাকি, দেখি দুর্নীতির ওর 2-4টা খবর আরও পাওয়া যায় কিনা। হাসপাতালের মরণাপন্ন রোগী সে তার মানে মৃত্যু যন্ত্রণা ভুলে যাচ্ছে যে ঠিক একজন পুলিশের কর্মকর্তা সে ক্ষমতায় থেকে এই বিশাল পাহাড়ের উপর সে একটা সে এত বড় রিসোর্ট করলো, ঝিলের মতো কিছু কিছু করলো, আর দেখি কি কি বের হয়। আল্লাহ তুমি আমাকে আরও একদিন বাঁচাও। জিব্রাইলের কাছে, আজরাইলের কাছে নিবেদন জানাচ্ছে মানুষ যে আরেকটু আমাকে বাঁচিয়ে রাখো, আমি আরও কিছু দুর্নীতি দেখতে চাই। এরপরে আপনি যদি তাকে বাদ দিয়ে যদি তাকে, তার দুর্নীতির মধ্যে একটা রহস্যময়তা আছে। মোনালিসা ছবি অঙ্কন করতে গিয়ে লিওনার্দো দা ভিঞ্চি যে ট্যালেন্টই দেখিয়েছেন, আমার কাছে মনে হয় দুর্নীতি করতে গিয়ে এই শিল্পটাকে তিনি একটা রীতিমতো অবিশ্বাস্য রহস্যময়তায় পৌঁছে দিয়েছেন জনাব বেনজির। তিনি অবাক করা ব্যাপার দেখেন, তিনি বাংলাদেশে আছেন না নেই এটা পুলিশের কেউ জানে না, সরকারের কেউ জানে না, স্বরাষ্ট্রমন্ত্রী জানে না, আমরা কেউ জানি না, ধরেন দুনিয়ার সাংবাদিকরা কেউ জানে না, সাংবাদিকরাও জানে না, নোবডি নোজ। তো এই যে দেখেন মোনালিসা সংক্রান্ত, মানে একজন লোক দুর্নীতি করছে, দুর্নীতি করার পর সে এত বড় একটা রহস্য পুরুষ হয়ে গেল। সে কি জিন হলো না ভূত হলো না আলাদিনের ওই যে চেরাগের ভিতরকার যে দৈত্য ওটা হলো, এটা আমরা এখনো পর্যন্ত 18 কোটি বাঙালি বুঝতে পারছি না। সে যদি দয়া করে এসে হঠাৎ করে বলে যে আমি এখানে, বা সেই যে ছোটো বাচ্চারা যে বলে ভুকি দেয় না, যে ভুকি আমি এখানে, সারাদিন পালায়, কেউ খুঁজে পায় না, তারপরে শেষে সে ক্লান্ত হয়ে যায়।
তখন পর্দার ভিতর থেকে মুখ বের করে বলে ভুকা, আমাকে এই যে আমি একে দেখা যাচ্ছে। এখন এই বেনজির সাহেব যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে হঠাৎ করে বলেন ভুকা, আমি এখানে আছি, তারপরে সে আইনমন্ত্রীকে বলেন ভুকা, তারপরে শেষ আমাদের ওই যে পররাষ্ট্রমন্ত্রী তাকে যদি বলেন বোকা, এরকম যদি একটা উনি বলেন, তারপরে তারা বলবে হ্যাঁ এইবার আমরা দেখতে পেয়েছি উনি তুরস্কে আছেন, বাংলাদেশে আছেন, সিঙ্গাপুরে আছেন, এটা ওনার দয়ার উপরে। ইটস এ ওয়ান সর্ট অফ মোনালিসা। মোনালিসার হাসি নিয়ে সারা দুনিয়া মাতোয়ারা। আজকে শত শত বছর ধরে সে কিভাবে হাসছে, এই ছবি কিভাবে এঁকেছে, কি কি রং ব্যবহৃত হয়েছে। তদ্রূপ বেনজিরের যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে সে যে জমিগুলো দখল করেছে, দখল করার আগে বিভিন্ন লোকে ভয় দেখিয়েছে, কি শব্দ ব্যবহার করেছে, যদি অস্ত্র দেখিয়ে থাকে কি অস্ত্র ব্যবহার করেছে, তারপরে সে কি সরাসরি করেছে না দালালের মাধ্যমে করেছে। এগুলো নিয়ে কাব্য রচনা হবে, এগুলো নিয়ে সাহিত্য রচনা হবে, নাটক হবে, সিনেমা হবে। এবং ম্যারিও পুজোর যে বিখ্যাত উপন্যাস গডফাদার, সেই গডফাদারের যে ব্যাপ্তি, বেনজিরের যে দুর্নীতির কাহিনী, সেই ব্যাপ্তিকে ছাড়িয়ে যাবে। এবং দুর্নীতির এই যে বাদশা, কিং, এম্পারোয়ার, দ্য সিজার, আপনি তারপরে যদি তাকে বলা হয় সাইরাস, দুর্নীতির সম্রাট, সেই সম্রাট হিসেবে যে লোক ধরেন অভিনয় করবে অনাগত দিনে এই সিনেমাতে, এই গডফাদার সিনেমাতে মার্লো ব্র্যান্ডো সে অভিনয় করে যে অস্কার পেয়েছিলেন, সেই অস্কারকে ছাড়িয়ে যাবে। এরপরে যদি আপনি তার দুর্নীতির শিল্প, এই শিল্পটাকে যদি আপনি স্ক্যাপচারে বর্ণনা করেন, আমরা যেমন অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে অবাক হয়ে দেখি, শহীদ মিনারে গিয়ে অবাক হয়ে দেখি, কিংবা মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিড মূর্তির সামনে গিয়ে অবাক হয়ে দেখি, তদ্রূপ ডক্টর বেনজিরের সেই আপনি ভাওয়াল রিসোর্টে গিয়ে কেউ যদি তাকায় অবাক হয়ে দেখবে যে আই মাই গড, একটা মানুষ এত সুন্দর করে বনের মধ্যে বনের জমি চুরি করে এটা করে কি করে, হাউ ইট ইজ পসিবল, অবাক হয়ে সে তাকাতে থাকবে। আপনি যদি গোপালগঞ্জের ওই জায়গাতে চিন্তা করেন যে সরকারি অফিসে বসে 12 থেকে 14 কিলোমিটার রাস্তা, সে আগে রাস্তা তৈরি করেন, আগে জমি তৈরি করেছে, তারপর রাস্তা তৈরি করেছে, এরপরে সেখানে জিনিসগুলো তৈরি করেছে। এই জিনিসগুলো নিয়ে সে যে তার সৃষ্টিশীলতা দেখিয়েছে, তার যে যোগ্যতা দেখিয়েছে, এগুলো নিয়ে আমরা সবসময় নেগেটিভ বলা উচিত না। এগুলোর মধ্যে অনেক পজিটিভ দিক আছে, এগুলো নিয়ে গবেষণা করতে হবে এবং গবেষণা করে অনাগত দিনের সিদ্ধান্ত নিতে হবে আর কি।